তৃণমূলেও চাঙা হচ্ছে বিএনপি। 14 বছর পর চুয়াডাঙ্গায় দ্বিবার্ষিক সম্মেলনে কর্মী সমর্থকের ঢল। গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা নেতাদের। ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে ইসি সংস্কার কমিশনের মতবিনিময়। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফেরানো ও কমিশন আইন সংশোধনের সুপারিশ। এবং বিদেশিদের ইন্ধনে পোশাক খাত অস্থির করছে তৃতীয় পক্ষ, বললেন শ্রম সচিব। সুদিন ফিরছে চট্টগ্রামের গার্মেন্টস শিল্পে, বন্দর নগরীতে ভিড়ছেন বিনিয়োগকারীরা। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। পুরো মুছে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সরকার সেই ঘটনাগুলো একেবারে মুছে দিয়েছে। তিনি কথা বলছিলেন ইতিহাস বিকৃতির কথাই ছিলেন, অর্থাৎ ইতিহাস বিকৃতি করে তার সমস্ত চিহ্ন মুছে দিতে চেয়েছে। কিন্তু বন্ধুগণ, ইতিহাস মুছে দিতে চাইলে তো মুছে দেওয়া যায় না। মানুষের মধ্যে যে ইতিহাস থাকে, সেই ইতিহাস আজকে বেরিয়ে এসেছে। তাই বলছিলাম যে কথা বলতে চাই আমি, যে এই ষড়যন্ত্র চক্রান্তকে ভেদ করে জিয়াউর রহমান নতুন আমাদেরকে জাতীয়তাবাদের দর্শন দিয়েছিলেন। তারই উপর ভিত্তি করে বাংলাদেশ দাঁড়িয়েছে, বহুযুগের গণতন্ত্র দিয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমকে করে দিয়েছে, মিডিয়ার স্বাধীনতা দিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত করে দিয়েছে একটা বদ্ধ ভ্রান্ত সমাজতন্ত্রের চিন্তা থেকে। এবং নতুন যাত্রা শুরু হয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি, রেমিটেন্স, বিদেশে যাওয়া, একটা উৎসব শুরু হয়ে গিয়েছিল সেদিন। সেই মানুষটিকেও সেদিন বাংলাদেশের শত্রুরা ষড়যন্ত্র করে হত্যা করেছে। তিনি বহুদিনের গণতন্ত্র দিয়েছিলেন। অর্থাৎ আমি যা বলতে চাইছি, যে লোকটা গণতন্ত্র দেওয়ার কথা নয়, যে মানুষটা সামরিক ছাউনি থেকে এসেছে, সেই মানুষটা আমাদেরকে বহুদিনের গণতন্ত্র দিবে। আর যাকে আমরা বিশ্বাস করেছিলাম, আস্থা নিয়েছিলাম, যুদ্ধ করেছি ৭১ সালে, তিনি আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিলেন, শেখ মুজিবুর রহমান। তারপরে তাকে তিনি শাহাদাতের পরে ৯ বছর আপনারা জানেন এরশাদ গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিএনপিকে ভাঙতে চেয়েছে, টুকরো টুকরো করে দিতে চেয়েছে। পেরেছে কি? বিএনপিকে ভাঙতে পেরেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন সেই পতাকা তুলে ধরেছেন, স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা। ৯ বছর রাজপথে সংগ্রাম করে তিনি এরশাদকে হটিয়ে আবার নতুন করে সম্ভাবনার সৃষ্টি করেছেন। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র সামনে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে আবার নতুন করে নির্মাণ করতে শুরু করেছিলেন। সেই সময় বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার, একটা বন থেকে, জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে বাংলাদেশ, তখন সেটা বলা হয়েছে। তারপরের ঘটনা আপনারা জানেন, আমি ইতিহাস বর্ণনা করতে চাই না। চক্রান্ত করে সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য সেই 1/11 ঘটিয়ে আমাদের নেতা যে বসে আছেন, আমাদের দিকে তাকিয়ে আছেন, তাকে গ্রেফতার করে, তাকে শারীরিক অত্যাচার করে, তাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে। কারণ তিনি একটা তখন ইমার্জিং লিডার অফ এশিয়া হয়ে উঠছিলেন। সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা থেকে, শুনছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। এই মুহূর্তে বরিশাল শিল্পকলা একাডেমিতে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল বিভাগে আজকে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠান প্রদান চলছে। সকাল 10:30টার সময় শুরু হয় এবং এখন পর্যন্ত চলছে। কিছুক্ষণ আগে দুপুরের খাবার বিরতির পর এখন এই মুহূর্তে আবারও শুরু হয়েছে চেক বিতরণ। 79 পরিবারের মাঝে 5 লক্ষ টাকা করে চেক হস্তান্তর করা হচ্ছে। প্রত্যেক পরিবারের মাঝে 5 লক্ষ টাকা করে চেক দেওয়া হচ্ছে। আপনি জানেন যে 134 জন এই জুলাই বিপ্লবে নিহত হয়েছে, শহীদ হয়েছে বরিশাল বিভাগের। এই জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বরিশাল বিভাগে 134 জন শহীদ হয়েছে, তার মধ্যে থেকে 79 জনের মাঝে আজকে চেক বিতরণ করা হচ্ছে। বাকিদেরও পর্যায়ক্রমে এখানে চেক বিতরণ করা হবে, আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। তিনি উপস্থিত থেকে কিছুক্ষণ আগে এখানে সাধারণ সম্পাদক সার্জিস আলম ছিলেন এবং এখানে প্রধান
প্রধান নির্বাহী জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মীর মাহবুব রহমান স্নিগ্ধ ছাড়াও কিছুক্ষণ আগে জেলা প্রশাসক সহ স্থানীয় মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বরিশাল বিভাগের 6 জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকেই নিহতের স্বজনরা এখানে এসেছেন। এখানে তারা তাদের আকুতি প্রকাশ করেছেন, কেউ কান্নাকাটিতে ভেঙে পড়েছেন স্বজন হারানোর বেদনায়। সেই জায়গা থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ তারা জানিয়েছেন যে আগামী রাষ্ট্র ক্ষমতায় যারাই আসবে না কেন তাদেরকে কমিটমেন্ট করতে হবে, এই শহীদ পরিবারদের পাশে, আহতদের পাশে থাকতে হবে। সেই ম্যান্ডেট নিয়েই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। সেই সাথে সাথে সংগঠনটির সাধারণ সম্পাদক এবং অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি জানিয়েছেন যে এই খুনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদেরকে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। খুনের বিচারের পরপরই তারা কেবলমাত্র রাজনীতি করার অধিকার পাবে, এর বাইরে তারা কখনোই কোনো রাজনীতি করার অধিকার পাবে না বলে তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। অন্যদিকে এই যারা শহীদ পরিবার স্বজনরা এখানে রয়েছেন তারা জানিয়েছেন তারা একদিকে যেমন হত্যাকাণ্ডের বিচার চাচ্ছেন, অন্যদিকে তাদের পুনর্বাসনের যেন রাষ্ট্র সরকার দায়িত্ব নেয়, সেই আকুতিটি কিন্তু এখানকার যারা স্বজনরা রয়েছে তারা কিন্তু আমাদের কাছে বা এই অনুষ্ঠানে তারা প্রকাশ করেছে। তো বরিশাল থেকে চেক হস্তান্তর অনুষ্ঠান এখন মধ্যে চলছে, সেখান থেকে সবশেষ আমার কাছে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল শিল্পকলা একাডেমি থেকে। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফেরানো ও নির্বাচন কমিশন আইন সংশোধনের সুপারিশ করলেন ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকরা। সকালে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তারা বলেন, নির্বাচন স্বচ্ছ ও অবাধ করতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশও আসে বৈঠক থেকে। অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনে সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর অংশ হিসেবে শনিবার সকালে সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য এবং ছবি সংগ্রহে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে সে বিষয়টি নিশ্চিত করা, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফিরিয়ে আনা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত হতে না পারে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার সুপারিশ করেন সিনিয়র সাংবাদিকরা। রাষ্ট্রপতি তার বিবেচনায় যে 5 জনকে যোগ্য মনে করেছেন তাদেরকে নিয়োগ দিয়েছেন। এখানে একটা সিস্টেম করা উচিত যে ইন্টারভিউ কেন হলো না, যাদের হাতে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটা ভালো নির্বাচন কন্ডাক্ট করবেন, সেই মানুষগুলো কারা? আমরা কাউকে চিনলাম না, জানলাম না, তাদের সম্পর্কে ডিটেল জানলাম না, তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে দিলেন। যেহেতু রাজনৈতিক দলগুলো বলছে যে তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবেন, ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ তুলে ধরেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। আমরা যে নাগরিক সমাজের বিভিন্ন অংশের সাথে আলোচনা করেছি, সেখানেও একটা অভিমত যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে। এত সংস্কার হচ্ছে, এইটুকুকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সব সুপারিশ মাথায় নিয়ে আলোচনা করে সংস্কার করার আশ্বাস দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমরা যে বিষয়গুলো ভাবছিলাম ওনারা সেই বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করেছেন ওনাদের অভিজ্ঞতার আলোকে। তো মনে হলো যে আবারও যে আমরা সঠিক পথে আছি। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা গুরুত্বপূর্ণ বিষয় জোর দিয়েছেন। আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আমরাও ভাবছি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন কমিশনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেশের 61.1% মানুষ 1 বছরের মধ্যে জাতীয় নির্বাচন চান। ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। আরেকটি প্রশ্নের উত্তরে 65.9% বলেছেন অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরই নির্বাচন আয়োজন করা উচিত। 18.7% মানুষ চান 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন। সবচেয়ে কম 5.8% জনগণ 4 বছর বা তার চেয়ে বেশি সময় পর আগামী জাতীয় নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছেন। রাজধানীতে যানজট নিরসনে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে 1000 কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল। এর অন্যতম কারণ ক্ষমতার অপব্যবহার করে সড়কে যত্রতত্র দখলদারিত্ব। বিশেষজ্ঞরা বলছেন আইনের কঠোর প্রয়োগ না করলে চিত্র বদলাবে না। আল আমিন তুষারের প্রতিবেদন।
দৈনন্দিন কর্মঘণ্টার একটি বড় অংশই রাজধানীবাসীর পার হয় যানজটে। এ যেন অবর্ণনীয় দুর্ভোগ মেনে নিয়েই দিনাতিপাত নগরবাসীর। এতে আবার মরার উপর খাড়ার ঘা সড়ক দখল। আমি যেখানটায় অবস্থান করছি সেখানটা কিন্তু রাস্তারই অংশ, সেখানটাকে দখল করে হচ্ছে নির্মাণ সামগ্রীর ব্যবসা। এই একই অবস্থা কিন্তু রাজধানীর আরও বেশ কয়েকটি সড়কে। কোথাও নির্মাণ সামগ্রী, কোথাও নানান পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা, আবার কোথাও ট্রাক, বাস কিংবা লেগুনার স্ট্যান্ড। রাজনৈতিক নেতারা গেছে, আরেক দল আসছে, এইভাবেই চলবে। নতুন গতি বয়সে অ্যাডভান্স দেওয়া লাগছিল 50,000 টাকা, আর প্রতি মাসে ভাড়া ছিল 10,000 টাকা। বেনালা বলে যে এটা তোদের জায়গা লাগাইনি, সরকারি জায়গা লাগাইছে। বাস স্টপে বাস না থামায় সে জায়গাটাও দখলে রাখে ব্যক্তিগত গাড়ি। এতে বাসগুলো থামছে মোড়ে মোড়ে, সেখানেও আবার বাসের সাথে দাঁড়িয়ে থাকে রাইড শেয়ারকারীর মোটরসাইকেল এবং রিক্সা, আর তাতে যানজট ভয়াবহ রূপ নেয়। আর এসব দেখার যে কেউ নেই। সিটি কর্পোরেশন বলছে এসব থামাতে আরও কিছুদিন সময় লাগবে। রাস্তার মধ্যে প্রথমত বসতেই পারবে না, তারপরে ফুটপাতেও নয়, তারা তাদের সুনির্দিষ্ট জায়গায় চলে যেতে হবে। প্রথমত তাদেরকে উদ্বুদ্ধ করে এই বিষয়টি তাদেরকে নিবৃত করার জন্য অনুরোধ করা হবে। এই রাস্তা থেকে অপসারণ করে আবার বসে সবকিছু মিলেই বাস্তবতা হলো আমরা পুরোপুরি হকার মুক্ত করতে পারিনি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত থাকবে। সরকার যায়, সরকার আসে, কিন্তু রাস্তা, ফুটপাত দখল থামে না, শুধু পরিবর্তন হয় দখলদারির। যারা নিয়ন্ত্রণ করবেন তাদের একটি অংশ যদি ভাগবটারার অংশ হয়ে দাঁড়ায়, তখন আসলে সমস্যাটা সমাধান করা যাবে না। উচ্ছেদ করি কাদের, যে অবস্থান করছে তাকে, কিন্তু এর পিছনের যারা পৃষ্ঠপোষক অথবা ভাগবটারার যারা অংশীজন বা অংশীদার, এদেরকে কিন্তু আসলে আমরা উচ্ছেদ করতে পারি না। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এই সমস্যাটার সমাধান হবে না। নতুন বাংলাদেশে এই দুর্ভোগ কবে কমবে সেই প্রশ্ন নগরবাসীর। প্রতিটা ক্ষেত্রেই এমন দখলদারিত্ব কাদের ছাসায় হচ্ছে তা যেন কেউ খুঁজে পেয়েও পাচ্ছে না। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গেল 3 মাসে জ্বালানি খাতে সরকার যে কেনাকাটা করেছে তাতে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে। সকালে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ আয়োজিত সেমিনারে একথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, সরকারের সঙ্গে সখ্যতা করে আর ব্যবসা করা যাবে না, তবে ভালো ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা তৈরি করা হবে। তো জ্বালানি তেল যে আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আমদানি করে, তো ওদের একটা স্পেসিফিকেশন ছিল এরকম যে যিনি জ্বালানি তেল সরবরাহ করবেন তাকে রিফাইনারির মালিক হতে হবে। তো আমি ওটাকে একটু খানিকটা চেঞ্জ করে দিলাম, বললাম যে না, রিফাইনারির মালিক হলে ঠিক আছে, ভালো। যদি নাও হয়, আপনি যদি বড় সরবরাহকারী হন তাহলে তাও হবে। তো এটার ফলে কি হয়েছে, আমরা মাত্র 6 মাসের যে আমদানি করেছি তাতে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে। তৃতীয় পক্ষ ও বিদেশিদের সহায়তায় শ্রমিকদের একটি গ্রুপ অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক নেতাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর মালিকরা বলছেন, অসন্তোষ নিরসনে আলোচনায় বসতে প্রস্তুত তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শ্রম অধিকার নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। মালিকরা শ্রমিকদের নানা দফা দাবি মেনে নেওয়ার পরও চলমান শ্রমিক অসন্তোষের পিছনে তৃতীয় পক্ষের কোনো হাত আছে বলে মনে করে সরকার। ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্যই করলেন শ্রম সচিব। কারা এইগুলো করছে, সেইগুলো যদি আপনারা একাট্টা না হতে পারেন, আপনারা যদি অর্গানাইজ না হতে পারেন, আপনাদের মধ্যে যদি বিভেদ থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে এই সব আলোচনা, এখানে দাবি দেওয়া, এত কিছু কোনোটাই বাস্তবায়ন হবে না। কারণ বাস্তবায়নে তার সময় লাগবে। কারণ আপনাদের মধ্যে কিছু কিছু এলিমেন্ট ঢুকে গেছে যারা ডাবল এজেন্টের কাজ করে, বিদেশি সহায়তায় কাজ করে, থার্ড পার্টি এজেন্ট এখানে কাজ করছে। আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত শ্রম সংস্কার কমিশনের উচিত হবে কম আলোচিত খাতে শ্রমিকদের নিয়েও কাজ করা। এ সময় শ্রমিক অসন্তোষ দূর করতে নেতাদের ভূমিকার কথা তুলে ধরা হয়। নতুন যে কমিশনটি হচ্ছে, এই কমিশনের একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে এই যে তুলনামূলকভাবে কম আলোচিত যে সমস্ত শ্রমিকদের ইগুলো রয়েছে, গ্রুপগুলো রয়েছে, যে বিভিন্ন খাত রয়েছে, সেই সমস্ত খাতের শ্রমিকদের বিষয়গুলো যাতে এই কমিশন বিশেষ গুরুত্বের সাথে যাতে সামনে নিয়ে আসে। শিল্প মালিকরা বলছেন, ব্যাংক ঋণ, বিদেশি ক্রেতাদের কাছ থেকে পাওনা টাকা সময় মতো না পাওয়া সহ বিভিন্ন কারণে বেকায়দায় আছেন তারা। ব্যাংক যখন আমাকে টাকাটা দিচ্ছে না, আমি এরকম অনেকগুলি দরবার ব্যাংকের সাথে আমার করতে হচ্ছে, তখন দেখা যায় যে মালিক বেতন দিতে পারছে না।
শ্রমিকদের বীমা, গর্ভকালীন ছুটি, রেশনিং ও কল্যাণ তহবিল গঠন সহ ৮ দফা প্রস্তাবনা তুলে ধরে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সুদিন ফিরছে চট্টগ্রামের পোশাক শিল্পে। ঢাকার শিল্পাঞ্চলে অস্থিরতার সংখ্যায় এখন বন্দরনগরীতে ভিড়ছেন বিনিয়োগকারীরা। কাঁচামাল আমদানি তো বটেই, রপ্তানির ক্ষেত্রে বন্দরের সুযোগ কাজে লাগাতে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা। পুরাতন কারখানা ভাড়া নেওয়া ছাড়াও নতুন করে জমি কিনছেন অনেকে। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সংগ্রাম এড়িয়ে নিরবিচ্ছিন্ন উৎপাদন চলছে প্রতিটি কারখানায়। আজ থেকে অন্তত 40 বছর আগে আজিম মান্নান এবং দেশ গার্মেন্টস দিয়ে বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল তৈরি পোশাক শিল্পের। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানকার গার্মেন্টস শিল্প এগুতে পারেনি। একটা সময় চট্টগ্রামে 700 থেকে 800 পোশাক কারখানা থাকলো, নানা জটিলতায় তা কমে দাঁড়ায় 250-তে। তবে সংকটের বৃত্ত ভেঙে ফের বাড়ছে কারখানার সংখ্যা, যা দেখাচ্ছে আশার আলো। র মেটেরিয়ালস আমদানি করতে হবে এবং এক্সপোর্ট করতে হবে, এই ধরনের সিচুয়েশনে চট্টগ্রামের মতো উপযুক্ত জায়গা আর কোথাও আছে বলে আমি মনে করি না। এমন বাস্তবতায় চট্টগ্রামে নতুন করে নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। কন্ট্রোলিংটা ভেরি ইজি, এভরিবডি নোস ইচ আদার, যার দরুন চট্টগ্রাম ইজ এ গুড প্লেস নাও টু সেট আপ এ নিউ ইন্ডাস্ট্রি। ঢাকার শ্রমিক সংঘাতের আজ চট্টগ্রামে লাগতে না দিয়ে শিল্প পুলিশ যেমন চমক দেখিয়েছে, তেমনি বিনিয়োগে আগ্রহীদের নিরাপত্তা নিশ্চিত সাজানো হচ্ছে কর্মপরিকল্পনা। সার্বিক নিরাপত্তা, যেমন বিশেষ করে আপনার টহল পার্টি বলেন, তাদেরকে যে কোনো ধরনের ডাকাতি, চুরি, ছিনতে বা এই সমস্ত দিক থেকে তাদের রক্ষা করার জন্য আমরা সার্বিক নিরাপত্তা তাদের। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 48% প্রবৃদ্ধি হিসেবে বিজিএমই এর অন্তর্ভুক্ত 250-এর বেশি পোশাক কারখানা 543 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। তারপরে সম্মেলনের যে আসল, যেটি একটু আগে বাবু খান বলছিলেন, যে দ্বিতীয় যেই পর্বটি, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। কি সেই পর্ব? অর্থাৎ ভোট প্রদান, বা সম্মেলনের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য, ভোট প্রদানের মাধ্যমে আজকের যে 800 কাউন্সিলর, এই কাউন্সিলর বৃন্দ আজকে সিদ্ধান্ত নেবেন যে আগামী 2 বছর যে সাংগঠনিক আমাদের গঠনতন্ত্র মোতাবেক যে সাংগঠনিক মেয়াদ, সেই মেয়াদের জন্য এই 800 কাউন্সিলরের অধিকাংশ কাউন্সিলর কাদেরকে দায়িত্ব প্রদান করবে। এখন প্রিয় সহকর্মী বৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, কেন আমরা তো চাইলে, ইচ্ছে করলে আমাদের গঠনতন্ত্রে সেইটা বলাও আছে, যদি মনে হয় আমরা তাহলে যে কোনো 1 জন 2 জন 5 জন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে বলতে পারি আপনারাই দেখাশোনা করবেন। না, আমরা কিন্তু সেটা করিনি। আজকে এই যে এতগুলো মানুষ আজকে আপনারা একত্রিত হয়েছেন এই সম্মেলনকে ঘিরে, কেন? ওই যে কথাটি বললাম যে আপনারা এই যে 800 কাউন্সিলরের বাইরেও বহু সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন, দলের সদস্যরা উপস্থিত আছেন, কিন্তু একটি নিয়ম ইচ্ছে করলে আমাদের গঠনতন্ত্রে সেইটা বলাও আছে, যদি মনে হয় আমরা তাহলে যে কোনো 1 জন 2 জন 5 জন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে বলতে পারি আপনারাই দেখাশোনা করবেন। না, আমরা কিন্তু সেটা করিনি। আজকে এই যে এতগুলো মানুষ আজকে আপনারা একত্রিত হয়েছেন এই সম্মেলনকে ঘিরে, কেন? ওই যে কথাটি বললাম যে আপনারা এই যে 800 কাউন্সিলরের বাইরেও বহু সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন, দলের সদস্যরা উপস্থিত আছেন, কিন্তু একটি নিয়ম কারণ আছে। অর্থাৎ এই ভোটার বলি বা কাউন্সিলর বলি, এই মুহূর্তে দেশে যেরকম জনসংখ্যা প্রায় 20 কোটি, কিন্তু ভোটার কিন্তু প্রায় 12 কোটির মতো, পুরো 20 কোটি কিন্তু ভোটার না। ঠিক একইভাবে এখানে বহু নেতাকর্মী উপস্থিত আছেন, কিন্তু কাউন্সিলর হচ্ছেন 800 জন। এই 800 জন মানুষ ঠিক করবেন যে আগামী দিন তারা দলকে পরিচালনা করবে। কিন্তু কেন এই প্রক্রিয়ার মধ্যে? কারণ আমরা মনে করি এই যে আজকে এখানে সভাপতি কে হবেন, সাধারণ সম্পাদক কে হবেন, সাংগঠনিক সম্পাদক কে হবেন, এই যে 3টি পদে নির্বাচন হবে,
এটির অর্থ হচ্ছে যে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা দেখেছি, আমরা জানি যে ভোটের মাধ্যমে যখন একজন ব্যক্তি নির্বাচিত হয়ে আসে, সেই ব্যক্তি কতগুলো বিষয়, যতক্ষণ দায়িত্ব থাকে সে কতগুলো বিষয় দেখভাল করে। কি সেটি? যেহেতু সে দলের একটি নেতৃত্বে দায়িত্ব পাচ্ছে, সে দেখভাল করে দলের স্বার্থ। সে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিলে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম। শীতে ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দর থেকে ডাইভার্ট ফ্লাইট অন্য দেশে নয়, অভ্যন্তরীণ বিমানবন্দরে অবতরণ করতে চায় সিভিল এভিয়েশন। এই জন্য শাহজালাল বিমানবন্দরকে উন্নীত করা হয়েছে রানওয়ের লাইটিং সিস্টেম। এছাড়া 24 ঘন্টা প্রস্তুত থাকবে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর। এতে যাত্রী ভোগান্তি কমবে বলে প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ঘন কুয়াশা, কমে আসে দৃষ্টিসীমা। রানওয়ে সীমানা দেখতে না পেয়ে উড়োজাহাজ অবতরণ শঙ্কায় পড়েন পাইলট। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। প্রতি বছর শীত মৌসুমে অন্যান্য দেশের মতো শাহজালাল বিমানবন্দরের আকাশ আচ্ছন্ন হয় ঘন কুয়াশায়। এতে দেশি বিদেশি অনেক ফ্লাইট ডাইভার্ট করতে হয় পার্শ্ববর্তী দেশগুলোতে। এবার ভোগান্তির অবসান করতে চায় বাংলাদেশ সিভিল এভিয়েশন। তথ্য অনুযায়ী বৈরী আবহাওয়ায় শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামার জটিলতা নিরসনে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস প্রযুক্তি 1 থেকে 2-এ উন্নীত করার কাজ শেষ। অপেক্ষা বিদেশি ফ্লাইটের মাধ্যমে পরীক্ষার। পাশাপাশি শাহজালাল থেকে ডাইভার্ট ফ্লাইট প্রথমবারের মতো নিয়ে যাওয়ার পরিকল্পনা ওসমানী ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুধু একটা বিদেশি এয়ারক্রাফট যারা অ্যাসেস করে, তো তাদের একটা ফ্লাইং লাগে তারা ক্যাটাগরাইজেশন করার জন্য। তো ওরা এসে ওদের সাথে যোগাযোগ চলছে আমাদের ব্যাড ওয়েদারের ভিতরে। এবার আমরা প্রথমবার চালু করছি। আমি স্ট্যান্ড বাই হিসেবে এবার আমি করছি চিটাগং শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সপ্তাহে 4 দিন 24 আওয়ার্স খোলা থাকবে এবং বাকি 3 দিন শাহ আমানত ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 3 দিন খোলা থাকবে। স্বাভাবিকভাবেই অন্য দেশে অনাকাঙ্ক্ষিত ফ্লাইট অবতরণ যোগ করে বাড়তি খরচ। নতুন ব্যবস্থাপনায় আস্থাশীল এয়ারলাইন্সগুলো। কম্পারেটিভলি আমি বলবো যে একটা আদার্স কান্ট্রিতে যদি ডাইভার্টের যে কস্টিংটা আসে তার চেয়ে অনেক কস্ট কম দিয়ে আসলে আমাদের লোকাল এয়ারপোর্টগুলোতে ল্যান্ড করলে আমরা সেই ফ্যাসিলিটিসটা পাবো। বাট অনেক দেরিতে হলেও যদি এটা আমি বলবো যে ডিসিশনটা এসে থাকে এবং সেটা যদি প্রভাব আসলে আমরা পাই, তাহলে এয়ারলাইন্সগুলো বেনিফিটেড হবে। এদিকে স্বল্প দূরত্বে অভ্যন্তরীণ অন্যান্য বিমানবন্দর ব্যবহার নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। ওয়েদারের ডিসরাপশনে সারা পৃথিবীতে যা হয় আমাদেরও এটা মেনে নিতে হবে। এখানেও করলেন, সিলেটেও করলেন, চিটাগংও করলে, যশোরেও করলে, সৈয়দপুরেও করলে, বাট এত ছোট মাইলেজের মধ্যে তো ওয়েব প্যাটার্নটা কিন্তু একই থাকে মোটামুটি। প্রায় 44 বছর পর আইএলএস ক্যাটাগরি 2-এ উন্নীত হচ্ছে শাহজালাল বিমানবন্দর। যদিও খারাপ আবহাওয়ায় অবতরণযোগ্য দৃষ্টিসীমা নিশ্চিতে উন্নত দেশগুলো ইতোমধ্যে ব্যবহার করছে আইএলএস 3 প্রযুক্তি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের 3 সদস্য মনিকা চাকমা, রূপনা চাকমা এবং ঋতুপর্ণা চাকমাকে সংবর্ধনা দিল রাঙামাটি জেলা প্রশাসন। পাশাপাশি এই ফুটবলারদের সাবেক কোচ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়াও জেলার আরেক কৃতি সন্তান জয়া চাকমাকেও সংবর্ধনা দেওয়া হয়। সকালে কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে এই 3 ফুটবল কন্যাকে নিয়ে যাওয়া হয় মোটর শোভাযাত্রা সহকারে। জেলা স্টেডিয়ামে এসে শেষ হয় আয়োজন। সেখানে লাল গালিচা সংবর্ধনা পান মনিকা, রূপনা ও ঋতুপর্ণা। পরে জেলা প্রশাসক সহ স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ফুটবলারদের উত্তরীয় পরিয়ে দেন আয়োজকরা। পরে ফুটবলারদের হাতে 5টি সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয় 4 লাখ টাকা করে আর্থিক পুরস্কার এবং সম্মাননা স্মারক। যার কারণে করতে পারে। আরেকটা কথা, এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তৃণমূলেও চাঙা হচ্ছে বিএনপি। 14 বছর পর চুয়াডাঙ্গায় দ্বিবার্ষিক সম্মেলনে কর্মী সমর্থকের ঢল। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন চান মির্জা ফখরুল। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।